আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট। প্রত্যেকেরই একটা করে মেজর সাবজেক্ট রয়েছে। তো এই মেজর সাবজেক্ট কিভাবে এক্সামটা দিবে, ঠিক আছে, খাতা কিভাবে সাজাবে, কত নম্বর প্রশ্নের জন্য কত পেজ লিখতে হবে, কিভাবে সবটা তোমরা প্রস্তুতি নিবে, সেটা কিন্তু আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো, আগামীকাল এক্সাম তোমাদের। তার আগে এই ভিডিওটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ, না দেখে গেলে অবশ্যই তুমি পস্তাবে। এর জন্য একটু সময় নিয়ে ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখো। দেখো, আগামীকাল তোমাদের মেজর সাবজেক্ট এক্সাম। কারো মেজর বেঙ্গলি রয়েছে, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ফিলোসফি, ইংলিশ, ঠিক আছে। তো প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। দেখো, প্রত্যেকের 60 মার্কের এক্সাম, 12 প্রশ্ন অথবা 10, তারপর 6 অথবা 5 এবং 3 অথবা 2, এমনভাবে কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা, ঠিক আছে। তো খাতা আমরা কিভাবে সাজাবো, প্রথমে এটা আলোচনা করি। দেখো, কলেজ থেকে তোমাদের একটি মোটা খাতার মতন একটি খাতা দেবে, ঠিক আছে। সেখানে প্রচুর পেজ আছে। তো প্রথমে নিজের রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট পেপার, সাবজেক্ট সবটা লিখলে তারপর তোমাদের কিন্তু কোশ্চেন দেওয়ার আগে কিন্তু খাতা দিয়ে দেয়, ভালোভাবে মার্জিনটা টানবে, তারপর লেখা স্টার্ট করবে। তো ঠিক আছে, তো প্রথমে তোমরা 12 মার্কের প্রশ্ন লিখবে, ঠিক আছে। প্রথমে কেউ 3 মার্কের প্রশ্ন লিখতে যাবে না, বারবার বলছি, তাহলে কিন্তু সম্পূর্ণ কোশ্চেনটা কিন্তু সলভ করে আসতে পারবে না। যদি 3 মার্কের লিখো, প্রথমে 12 অ্যাটেন্ড করবে, তারপর 6, তারপর 3। দেখো, এই জিনিসটা কিন্তু সকলে খেয়াল করেছো কি না জানি না, যদি খেয়াল করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, যে প্রথম 1-2 পেজ কিন্তু সকলের হাতের লেখা কিন্তু খুব সুন্দর হয়। কেন? এবং প্রথমে তুমি যে প্রশ্নটাই লিখো সেটার উত্তরটা কিন্তু অনেকটা বড় হয়, যদি তোমার সেটা জানা থাকে। তার জন্য 3 মার্কের প্রশ্ন লিখতে বসলে তুমি ধীরে ধীরে লিখছো এবং 3 মার্কের প্রশ্নটাই তুমি 6 মার্কের হিসাবে লিখে দিলে, 3-4 পেজ হয়ে গেল, কিন্তু নাম্বারটা তো তুমি সেম পাচ্ছ, কিন্তু তোমাকে এত পৃষ্ঠা লিখতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমে 12 অ্যাটেন্ড করো। প্রথমে 12 দুটো লিখে নাও, 24 নাম্বার। সেখান থেকে তুমি যদি 10ও পাও তাও তোমার 10 নাম্বার সেখান থেকে উঠে গেল। আর যদি তুমি 3 মার্কের প্রশ্ন নিয়ে বসো, 12তে তুমি 12 তো আর পাবে না, 5-7, তো তাহলে কি হলো? প্রথমে বলবো 12 মার্কের প্রশ্নগুলি লিখো, 12 দুটো কমপ্লিট, তুমি 6-এ আসো, 6-এ 4টে লিখে নাও। তারপরে সময়ে যেটুকু বাঁচবে তার মধ্যে 4টা 3 মার্কের প্রশ্ন লিখো, ঠিক আছে। প্রথমে 3 মার্কের প্রশ্ন করতে যাবে না এবং জানা প্রশ্নগুলি তাড়াতাড়ি লিখবে, ঠিক আছে। যেটা জানো না সেটা নিয়ে তুমি বসে আছো এমনটা না, যে প্রশ্নগুলি জানা থাকবে সেগুলি আগে আগে লিখবে, বোঝা গেল? এবার কত নম্বর প্রশ্নের জন্য কত পেজ লিখতে হবে সেটা আলোচনা করছি। দেখো, 12 মার্কের প্রশ্নের জন্য তোমরা লিখবে 3 পেজ থেকে 3.5 পেজ অথবা 4 পেজও হতে পারে। অনেকজনের আছে, অনেক স্টুডেন্টের আছে হাতের লেখা প্রচুর বড়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের 4 পেজ বা 3.5 পেজ, এবং যাদের হাতের লেখা একটু মাঝারি তারা তোমরা 2.5 পেজ থেকে 3 পেজ লিখতে পারো, ঠিক আছে। সবটা কিন্তু তোমাদের ওপর, মানে হাতের লেখা বড় হলে পেজ বেশি লিখে দিলেই যে তুমি নাম্বার পাবে এমনটা কিন্তু না। মেন জিনিসগুলি সবটা তুমি ঠিকভাবে উপস্থাপনা করছো কি না সেটাই কিন্তু বিবেচিত হবে, ঠিক আছে। শুধুমাত্র পেজ সংখ্যা হিসেবে কিন্তু কেউ নাম্বার কোনোদিনও পায়নি এবং পাবেও না। কিন্তু একটা আইডিয়া মতো আমি বলতে পারি যে 3.5 থেকে 4 পেজ অথবা 3 পেজ লিখলে কিন্তু 12 মার্কের প্রশ্ন কিন্তু কমপ্লিট, ঠিক আছে। 6 মার্কের জন্য তোমরা 1.5 থেকে 2 পেজ লিখবে। এবং 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে ঠিক বলতে পারছি না, কারণ যেমন বাংলার ক্ষেত্রে কোনো রচয়িতার নাম আসলো, তার জন্ম বা
তিনি কোথাকার কবি, এরকম আসলে কিন্তু 3-4 লাইনে কিন্তু 3 মার্কের প্রশ্ন শেষ হয়ে যায়। ঠিক আছে? তবু যদি প্রশ্ন হিসেবে কোনো আসে বা কোনো কিছু জানতে চাওয়া যে চণ্ডীমঙ্গল কাব্য বা যে কোনো প্রশ্ন আসতে পারে, যেমন তোমাদের যে কোনো প্রশ্ন, যেমন শিখন কাকে বলে, এর উপাদান বা এরকম কিছু, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাফ পেজ থেকে 1 পেজ হতে পারে। 3 মার্কের প্রশ্ন হাফ পেজের বেশি করবে না, হাফ পেজ থেকে 1 পেজের মাঝামাঝি। ঠিক আছে? তো দেখো, তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে তোমাদের খাতা সাজাতে হবে, কত পেজ লিখতে হবে, আলোচনা করলাম কিভাবে লিখতে হবে। এবং আরেকটি বিষয় যেটা খুব জরুরি তোমাদের, যে তোমরা কিন্তু পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। যখন কোনো কিছু বৈশিষ্ট্য যেমন বলা হয়, সেক্ষেত্রে তুমি পয়েন্ট পয়েন্ট করে 4টা-5টা পয়েন্ট লিখে দিলে নাম্বার খুব ভালো পাবে। তারপর মানে একটু প্যারা করে লিখবে, ঢালা লিখবে না। অনেকেই আছে একদম ঢালা লিখে যায়। তো পরীক্ষকের কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে হবে অবশ্যই, তিনি যেন খাতাটা দেখতে ইন্টারেস্টেড থাকেন। প্রথমেই কাটাছিঁড়া করলে পরীক্ষক যিনি দেখবে, ঠিক আছে, তার তো আগে থেকেই মুডটা অফ হয়ে থাকবে, সে আর ইন্টারেস্টই পাবে না। তো প্রথমের দিকে কিন্তু কাটাছিঁড়া করবে না। এই জন্য বলি, যেগুলো যেগুলো জানো সেগুলো প্রথমের দিকে লিখবে, এবং বেশি কাটছাঁটা করবে না, বেশি কাটছাঁট করবে না। যদি কোথাও ভুল হয় 1টা দাগ টানবে বা 2টো দাগ টানবে, বেশি কাটাকাটি করবে না। এবং আরেকটি বিষয়, সেটা হলো যে তোমরা প্যারা করে লিখবে, ঢালা লিখবে না। ঠিক আছে? একটু গ্যাপ দিয়ে লিখবে। ঠিক আছে? একদম ঢালা লিখবে না, এবং পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে, প্যারা করে লেখার চেষ্টা করবে। এবং তোমরা একটু ভালো করে পড়ো অবশ্যই। আগামীকাল এক্সাম, সকলের পরীক্ষা খুব ভালো হবে, একটু ভালো করে পড়লেই তুমি পারবে। এবং আজকেই কি করবে, নিজেদের কিন্তু ব্যাগটা গুছিয়ে নেবে, নিজেদের অ্যাডমিট কার্ড, খাতা কলম পেন্সিল সবটা কিন্তু আজকে গুছিয়ে নেবে, যেন কালকে সকালে কিন্তু এটা নিয়ে তোমাদের নাজেহাল হতে না হয়। সবটা আজকে রাত্রে রেডি করে রাখবে, এবং আজকেই পড়াটা আজকে শেষ করে রাখবে। কালকে সকালে যে নতুন করে কোনো কিছু মুখস্থ করা, এমনটা কিন্তু করবে না। ঠিক আছে? সকাল সকাল উঠে একটু পড়ার চেষ্টা করো, এক্সাম সকলের ভালো হবে। এবং পরীক্ষায় কিন্তু বসার পরে চিন্তা করবে না কেউ, বা পুরো টেনশন করছো কি পারবো না পারবো না, তুমি পারবে, এই মনোবলটা রাখতে হবে। ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।